কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভেড়ামারা হাই স্কুলের 1982 সালের এসএসসি পাস ছাত্র অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান লিপটন খান। আমি যতটুকু জানি তিনি সাবেক অধিনায়ক র্যাব 2-তে ছিলেন। ওই সময় খুবই দক্ষতার সাথে আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করেছেন। তো ঈদ উৎসবের নারীর টানে ভেড়ামারা সাতবাড়িয়া নিজ বাড়িতে এসেছেন এই ব্যাচের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। তো আমি কথা বলতে চাচ্ছি এখন জনাব লিটন খান সাহেবের সাথে। আপনি কত সালে চাকরিতে অবসর আসলেন এবং কোনো রাজনীতির সাথে আপনি সম্পৃক্ততা আছেন কিনা বা কোনো পরিকল্পনা আপনি নিয়েছেন কিনা? ধন্যবাদ আমাকে আপনাদের সাথে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আপনার দীর্ঘদিন সেনাবাহিনীতে চাকরি করি, প্রায় 30 বছর চাকরি করার পরে আমি 2018-তে আমি অবসর গ্রহণ করেছি। আমি লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কে আমি অবসর গ্রহণ করি। যেহেতু বিডিআর প্রসঙ্গটা আপনি তুললেন, আমি সেটা নিয়েও দু একটি কথা বলি। কারণ বিডিআর কারণে 2025-26 যখন ঘটে, আমি তখন র্যাব 2 ঢাকা সিও ছিলাম, অধিনায়ক বলে। তো সিও থাকাকালীন আমি কিন্তু প্রথম ব্যক্তি যে র্যাবের অধিনায়ক রেসপন্স করি এবং সেখানে আমি যে পৌঁছাই গেট 4 নম্বর গেটে এবং চেষ্টা করি ভিতরে ঢোকার এবং তাদেরকে আমাদের সহকর্মীদেরকে বাঁচানোর জন্য। যা হোক, অনেক বড় দুর্ঘটনার ভিতর দিয়ে এবং ঘটনার ভিতর দিয়ে তখন আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই, যেটা ইতিমধ্যে মিডিয়াতে বারবার এসেছে, আমিও বলেছি, অনেকে বলেছে। তো সে প্রসঙ্গে আমি যাব না। তো আমি এখন আপনার অবসর জীবনযাপন করছি। আমি অত্যন্ত জাতীয়তাবাদী মানসিকতার একজন ব্যক্তি। আমার সেনাবাহিনী চাকরির পাশাপাশি আমি রিটায়ারমেন্টের পর থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছি এবং আমি আপনার সামনের দিনগুলোতে আমার ভেড়ামারা মিরপুরের মানুষের জন্য কিছু কাজ করতে চাই। আমি অবসরপ্রাপ্তরা পিছিয়ে আসে কাজ করতে চান বলতে কি আপনি কি প্রার্থী হতে চাচ্ছেন? আমি যদি সুযোগ পাই তাহলে যে করতে চাবে, কারণ আপনি যদি কাজ করতে চান মানুষের জন্য, তো আপনাকে কিন্তু একটা অবস্থান লাগবে। সেটা আপনার সামাজিক অবস্থান হোক কিংবা রাজনৈতিক অবস্থান হোক। যেহেতু আমি রাজনীতিতে জড়িয়ে পড়েছি এবং খুব দৃঢ়ভাবে, কাজে ভেড়ামারা মিরপুর থেকে যদি আমার সুযোগ আসে এখানে আপনার নির্বাচন করার, এমপি নির্বাচন করার, আমি অবশ্যই সেই সুযোগটাকে আমি লুফে নেব এবং আমি এলাকার মানুষের জন্য কাজ করব। হঠাৎ করে আপনি রাজনীতিতে ফিরে আসার কারণটা কি? আর আপনি এটা কি পেশাভাবে নেবেন না আপনার সেবামূলক ভাবে নেবেন? আমি কিন্তু রাজনীতিতে ফিরে আসি না, ইনফ্যাক্ট আমি রাজনীতিতে এসেছি 2018-তে অবসরের পরে। এবং আপনি বলতে পারেন আমাদের সেনাবাহিনীতে কিন্তু আপনার প্রচুর সেনা অফিসাররা আছে যারা আপনার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয় অবসরের পরে। আমিও সেরকমই এবং চিন্তা করে এসেছি এবং আমি আমার ভেড়ামারাতে, যেহেতু আমার জন্ম, আমাদের পূর্বপুরুষ প্রায় 200 বছর এখানে, আমাদের আমি 7ম পুরুষ আমাদের এখানে, এবং ভেড়ামারাতে আমার জন্ম, এখানে বড় হয়েছে। আমার বন্ধু বান্ধব অন্যান্য সবাইকে কাছে থেকে দেখেছি আমি, এবং আমি যে ভেড়ামারার রাজনীতির বর্তমান প্রেক্ষাপট দেখি, সেখান থেকে আমি মনে করি যে আমার কিছু করার সুযোগ আছে এখানে, এবং মানুষকে আরও একটু উন্নত জীবন দেওয়ার, আরও একটু আপনার সুস্থ সুন্দর একটা পরিবেশ তৈরি করার মতো সুযোগ ভেড়ামারা মিরপুরে যথেষ্ট রয়ে গেছে। আপনি আমার সাথে একমত হবেন যে ভেড়ামারা মিরপুরের কিন্তু আইন শৃঙ্খলা বলেন, সামাজিক ব্যবস্থাপনা বলেন, রাজনৈতিক ব্যবস্থাপনা বলেন, মানুষের যে একটা সুস্থ ধারা চিন্তা করার ব্যবস্থা বলেন, মানুষের যে আপনার নিরাপত্তা ব্যবস্থা বলেন, এদের যথেষ্ট ঘাটতি আছে। এবং আমরা গত অতীতেও দেখেছি এবং জুলাই আগস্ট পরবর্তীতে কিন্তু আমরা প্রচুর দেখতে পাচ্ছি, এখনো কিন্তু আপনার প্রচুর বিশৃঙ্খলা। আমি এইসব বিভিন্ন থেকেই কিন্তু আমি। তাহলে আপনি অভিমত ব্যক্ত করলেন যে আপনি আপনার প্রত্যাশা ভেড়ামারা এবং মিরপুর কুষ্টিয়া 2 আসন থেকে আপনি নমিনেশন চাবেন জাতীয়তাবাদী দল থেকে? আমার ইচ্ছা আছে। আচ্ছা, তো সারা বাংলাদেশ নানা ভেজালে গোলাপন্ত ডুবে আছে, তো সেই জায়গায় আপনার মতো এত নম্র, ভদ্র এবং ক্লিন ইমেজের মানুষ, আপনি ওই জায়গায় দাঁড়িয়ে কতটুকু স্বচ্ছতার মধ্যে কাজ করতে পারবেন? আপনি প্রশ্নটা খুবই বাস্তবতা সম্পন্ন এবং বাস্তবিক যে ধারার যে বর্তমান ধারার যে রাজনীতি, তার সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ একটি প্রশ্ন। তবে আমি বিশ্বাস করি আমি অত্যন্ত দৃঢ় চেতা মন নিয়ে চলা, অত্যন্ত ছোটবেলা থেকে, এবং আপনি আমার সেনাবাহিনী তো আমাকে সবাই জানে,
যে আমি কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করিনি। আমি গত 15-16 বছর ফ্যাসিস্ট কিন্তু আমাকে অনেকবার জেলে পাঠানোর চেষ্টা করেছে, অনেকবার অ্যারেস্ট করার চেষ্টা করেছে, আমাকে লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কেই আমাকে প্রমোশন বন্ধ করে দিয়ে বাড়ি যেতে বাধ্য করেছে। তারপরে কিন্তু আমি তাদের সাথে কম্প্রোমাইজ করিনি ব্রিগেডিয়ার কর্নেল দিয়ে, এবং আমার রক্তে কম্প্রোমাইজ নাই। এবং আমি বিশ্বাস করি যে বর্তমান যে ধারা চলছে এই ধারার বিপরীতে আমি খুবই শক্তভাবে দাঁড়াতে পারবো, তেমন মন মানসিকের ইচ্ছা আমার আছে এবং সাহসও আছে, এবং দাঁড়িয়ে আমি একটা পরিবর্তন আনতে পারবো। আর আমি শহীদ জিয়া এমনই একজন রাজনীতিবিদ ছিলেন, সমরবিদ এবং রাজনীতিবিদ, যার গড়ায় যে দলটি বিএনপি, এবং তার নেতৃত্ব দিয়েছেন পরবর্তী আমাদের ম্যাডাম খালেদা জিয়া, বর্তমানে আমাদের তারেক রহমান। দেখেন আপনি প্রত্যেকে কিন্তু অত্যন্ত দৃঢ়চেতা মনের মানুষ, তারা কেউ কিন্তু কখনো কম্প্রোমাইজ করেন না, কিন্তু বাংলাদেশের মানুষের স্বার্থকে কখনো ওনারা জলাঞ্জলি দেন না, ওরা নিজেরা সাফার করেছেন, যা জীবন দিয়েছেন। ম্যাডাম খালেদা জেল খেটেছেন কিন্তু উনি দেশ ছেড়ে যান নাই, তারেক রহমান ওনাকে বাধ্য করেছে দেশ ছেড়ে যেতে, কিন্তু উনি রাজনীতি একজনও ছাড়েন নাই, এবং এখনো বিএনপিকে কিন্তু কঠিন একটা বাস্তবতার সাথে লড়াই করে বিএনপিকে একটা শক্ত অবস্থানে দান করিয়েছেন। শীঘ্রই উনি দেশে ফিরবেন। আমার বিশ্বাস উনি যারা সৎ, নির্ভীক এবং দেশের মানুষের জন্য ক্লিন ইমেজ দিয়ে কাজ করতে চায় এবং তারুণ্যের উদ্দীপনা যাদের ভিতরে আছে তাদেরকে উনি বেছে নেবেন। তা আমি বিশ্বাস করি আমাকে যদি এমন সুযোগ দেন, আমাদের এখানে অনেক প্রবীণ রাজনীতিবিদ আছেন, প্রত্যেকের প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা আছে, তাদের সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক। আমি বিশ্বাস করি তাদেরকেও দিতে পারেন, যদি তাদেরকে দেয় আমি তাদের সাথেও কাজ করব। আর যদি আমাকে সুযোগ দেওয়া হয় আমি নিজেও তাদেরকে নিয়েই কাজ করব। না, আজকে ভেড়ামারা বীরপুরবাসী জানলো যে আপনি কুষ্টিয়া 2 আসন থেকে নমিনেশন চাবেন, তো সেই ক্ষেত্রে আপনি আমাদের এই যে সাক্ষাৎকারটা আপনার নিচ্ছি, এটা দেশব্যাপী দেখছে, তো আপনি আপনার যারা প্রিয়জন ভেড়ামারা এবং মিরপুর মেহনতি মানুষের মাটি ও মানুষের সম্পর্কে যদি আপনার কোনো প্রত্যাশা থাকে। আমার প্রত্যাশা একটাই থাকবে যে আপনারা একটা সুস্থ সুন্দর ভেড়ামারা মিরপুর দেখার স্বপ্ন দেখুন, এবং আমরা আপনাদের সেই স্বপ্নের সারথি হয়ে আপনাদেরকে সেখানে পৌঁছাতে চাই, আপনাদের সেখানে নিয়ে যেতে চাই। একটি সুন্দর মুক্ত পরিবেশে আপনারা বসবাস করবেন, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, মাদক বিহীন একটা পরিবেশ বিরাজ করবে, যেখানে আমরা সকলকে সহযোগিতা করে একসাথে চলব। এরকম একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই ভেড়ামারা মিরপুরের মানুষের জন্য, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই সুযোগ আমাদের সামনে নির্বাচনে আসবে। যদি আমি সুযোগ পাই নির্বাচন করা, আপনারা আমার পাশে থাকবেন, এবং আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার বড় ভাইরা যারা রাজনীতি করেন আমাকে অত্যন্ত স্নেহ করেন, এখানে যারা করেন আমাদের শহীদুল ভাই আছেন, আলম ভাই আছেন, এখানে আমাদের আরও অন্যান্য বড় ভাইরা আছেন, আমার ইউনিয়ন পর্যায়ে আমাদের এখানে আছেন ভাইরা আছেন, আমাদের ছোট ভাইরা আছেন। আমি জানি এরা আমাকে অত্যন্ত পছন্দ করে, এবং ওনাদের সকলকে সাথে করে আমি কাজ করবো যদি আমাকে সুযোগ দেওয়া হয়। আর যদি ওনাদের সুযোগ দেওয়া হয় তখন আমি তাদের সাথেই থাকবো, এটা নিয়ে আমি সামনে এগিয়ে যাব। সর্বশেষ প্রশ্নটা হচ্ছে ঠিক এমন যে তৎকালীন সময়ে আপনার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হানিফ সাহেব ছিলেন দায়িত্বে, এবং আমাদের ভেড়ামারা মিরপুর 2 আসনের কুষ্টিয়া 2 আসনের আপনার সংসদ সদস্য ছিলেন, তিনি আপনার মন্ত্রীও ছিলেন। তো সেই সময় তাদের আমলে দেখা যাচ্ছে যে ভেড়ামারায় সেই রকম কোনো উন্নয়ন হয় নাই। তো আপনি যদি দায়িত্ব পান বা আসেন, সেক্ষেত্রে কতটুকু আপনি উন্নয়নমূলক কাজ করতে পারবেন সে সময়? দেখুন আমার চিন্তাটা খুব পরিষ্কার। হ্যাঁ, আমি কিন্তু বিএনপির যে 31 দফা আছে, আমি 31 দফা প্রতিটা বিষয় কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খভাবে আমি পড়েছি এবং জেনেছি, এবং যারা 31 দফার যারা রূপকার তাদের অনেকের সাথে আমার যোগাযোগ আছে, এবং প্রতিনিয়ত তাদের সাথে আমি শেয়ার করি। আমাদের 31 দফার যদি আমরা বেশিরভাগই আমরা বিশ্বাস করি এগুলোকে আমরা পূরণ করতে পারবো, আমি সেগুলোকে মাথায় রেখে আমার প্রায়োরিটিগুলোকে আমি তৈরি করব। এবং আমি মনে করি যে কোনো একটা এলাকার যে কোনো মানুষের আপনি যদি সেবা করতে চান, প্রথম সেবা আপনাকে করতে হবে তাদের শিক্ষা ব্যবস্থাটাকে ঠিক করে দেন, যাতে খুব সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা গড়ে উঠতে পারে দেশের শিক্ষা ব্যবস্থার সাথে সাথে এলাকাতে। দ্বিতীয় হচ্ছে তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। যদি সুস্থ থাকে, একটা সুস্থ জাতি, শিক্ষিত জাতিকে কিন্তু আর কিছু দেওয়া লাগবে না, সে নিজেই করে নেবে, তার ভাগ্য গড়ে নেবে। এই দুটোকে আমি বেশি প্রাধান্য দেবো। নিরাপত্তাটাকে আমি প্রাধান্য দেবো, যাতে নিরাপদ একটা অবস্থান থাকে সবার, যাতে নিরাপত্তার সাথে বসবাস করতে পারে। আর মাদক একটি খুব বড় সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশের জন্য। তরুণ সমাজ আমাদের মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে, এদেরকে ওখান থেকে ফিরিয়ে আনতে হবে। এটা আপনার আইনের মাধ্যমে নিয়ে আসতে হবে, এটা কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে নিয়ে আসতে হবে। সেই সাথে ওদেরকে আপনার নতুন নতুন উদ্ভাবনী বিভিন্ন শক্তি দিয়ে ওদেরকে আপনার উৎসাহিত করতে হবে, তাদেরকে এনগেজ করতে হবে। সেগুলোর দিকে আমি বেশি করে নজর দিব। ধন্যবাদ আপনাকে।
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান খান যেমনটা করে বললেন, অবসরপ্রাপ্ত চাকরি জীবনে তিনি অনেক কথাবার্তা বললেন এবং আগামী দিনের প্রত্যাশা তিনি ব্যক্ত করলেন যে এই আসন থেকে তিনি নির্বাচন করবেন। যেহেতু আমরা লক্ষ্য করছি যে এই আপনার পাশে সবাই ঘিরে আছে, সবাই অবসরপ্রাপ্ত আপনার সৈনিক ছিলেন, তো আপনারা এই লিটন সাহেব খান যদি নির্বাচন করেন তাহলে আপনারা তার পক্ষ হয়ে কেমনটা করে কাজ করবেন? আমি ক্যাপ্টেন আফজাল। শামসুজ্জামান শুধুমাত্র আমার ইউনিফর্মের সাথে সহযোদ্ধাই না, উনি আমার স্কুলের বন্ধু আবার। তো সেই হিসাবে আমরা এই আজকের যে মধ্যপূর্ণ অবস্থা এখানে আসছি, এখানে আসার পরে যে কাজটা হচ্ছে, উনি যে অবস্থাতে এখন আছেন সেই অবস্থার আগের যে সেনাবাহিনীতে যখন ছিলেন তখন আমরা যখন উনি সেকেন্ড লেফটেন্যান্ট তখন থেকে আমার সাথে, তখন দেখছি কোনো সৈনিকের সাথে কখনো সে কোনো খারাপ ব্যবহার করে না। এত ভালো মানুষ বাংলাদেশ সেনাবাহিনীতে আমি কখনো দেখিনি, কারণ আমিও ছোট থেকে অনেক বড় হয়েছি এবং আমি মূলত খেলাধুলা করতাম, সেই কারণে আমাকে সবাই খুব ভালো চিনত, মানে একজনকে চিনলো আমাকে চিনত। এবং সেই হিসাবে তাকে যে কিভাবে চিনে, যখনই খেলাধুলার কোথাও টিম দুজনে ট্রাকচুট করে দাঁড়াচ্ছে, দেখা গেল যে সে সেখানে হাজির হয়ে গেছে সৈনিকদের মধ্যে। তো ওনাকে সৈনিকদের মধ্যে কোনোদিন কোনো কেউ দ্বিমত পোষণ করবে না যে সৈনিকরা কখনো কোনো কাজ করতে যে তার থেকে কোনো হয়েছে, অসুবিধা বোধ করেছে বা তার থেকে কোনো সমস্যা পড়েছে, এবং উনি প্রত্যেকটা সমস্যার সমাধান করেছেন যখন চলে যাচ্ছে তখন। ঠিক আছে, আর বাকি উনি আমাদের সাথে যেহেতু আছেন, উনি খুবই ভালো মানুষ। আমি চাই যে আমরা সশস্ত্র বাহিনীর যে সমস্ত অবসরপ্রাপ্ত সৈনিক আছি তারা উনি যদি ইয়েতে নমিনেশন পান তাহলে আমরা ওনার সাথে কাজ করি এবং একত্রিতভাবে ওনার খাতে কাজ মিলায় কাজ করার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। পাপুল ভাইয়ের কাছে, উনিও সেনাবাহিনীতে দীর্ঘদিন ছিলেন। আপনার স্যার যদি এই রাজনীতিতে আসে তা আপনি এলাকাবাসী হিসাবে এবং জাতীয়তাবাদী দলের একজন লিডার হিসাবে আপনার করণীয় কি? বিষয়টা হচ্ছে, আমি প্রথমে আমার ছোটকালকে লাইফ উনি আমার বড় ভাই, অনেক আমার সিনিয়র, উনি 81-82 সালের ব্যাস, আমারও বড় ভাই সিনিয়র, সেই হিসাবে উনি আমার বড় ভাই। তারপরেও চাকরিতে উনি আমার অফিসার, আমরা জুনিয়র নন কমিশন অফিসার। উনি কমিশন লাভ করছে, আমরা নন কমিশন চাকরি করছি। বিষয়টা হচ্ছে যে তার সাথে আমি ছোটবেলায় খেলাধুলাও করছি, যদিও সিনিয়র, খেলাধুলা করছি অনেক ভালো, এবং সে ভলিবল খেলতেন। চাকরি লাইফে আমি করতাম ইঞ্জিনিয়ার করে চাকরি, আর উনি করতেন আর্টিলারিতে, লিটন সাহেব করতেন আর্টিলারিতে। আসলে মূলত আমার দেখা হচ্ছে 3 বার চাকরি লাইফে। যার কথা বলতে পারিনি, সুযোগ পাইনি। এখন যেহেতু উনি অবসর, আমরা অবসর, অনেক সময় আছে, আস্তে আস্তে ওনার সাথে আমরা অ্যাড হচ্ছি। আর বিষয়টা হচ্ছে যে আমি চাকরি লাইফে যতটুকু শুনেছি যে ওনার চাকরির যে মেধা এবং তার যে হচ্ছে পরিচয় এবং যার সম্পর্ক সৈনিকদের সাথে, সে খুবই ভালো ছিলেন। এখন আমি আসি বিডিআর যে বিদ্রোহের ঘটনা আপনারা জিজ্ঞাসা করছেন ওনাকে, উনি যেটা বলছে সেটাই সঠিক ঘটনা, কারণ উনি তো অফিসার, উনি অনেক কিছু জানে। আমি বিডিআর বিদ্রোহের ঘটনা, আমি 57 জনের কোম্পানিতে ছিলাম, আমি টুপস হিসাবে ছিলাম, আমি রিজার্ভে ছিলাম, আমি কিন্তু মুভ করতে পারিনি। ইনিকে কিন্তু মুভ করছে, ইনিকে মুভ করতে দেওয়া হয়নি সেই স্বৈরাচার সরকার। আসলে সে যেটা বলে সেটাই বাস্তব, এবং আর্মি অফিসার আসলে মিথ্যা কথা বলে না, সঠিক যেটি সেটাই বলে। এখন যেটা বলতেছে আপনার রাজনীতির ব্যাপারটা আসছে, যে রাজনীতি এখন বিষয়টা আমি অনেক জেনেছি। উনি তারেক রহমানের সাথে, খালেদা জিয়ার সাথে এবং বড় বড় হাইকমান্ডের সাথে ওনার সরাসরি যোগাযোগ। এখন ঘটনা হচ্ছে যে যাকে নমিনেশন দেবে, ধানের শেষ যাকেই দেবে তাকেই আমরা ভোট দেবো এবং তারাই ভোট করবো, এবং আমরা যারা সেনা সদস্য আছি বুঝতে তো পারছেন সবই একই ব্যাপার। ধানের শেষে যে আসবে তারই আমরা নির্বাচন করবো। ধন্যবাদ। উনি আসুক, অধ্যাপক শহীদুল ইসলাম আসুক, আলম মালিক আসুক, যে আসুক, এবং তার পেছনে আমরা কাজ করবো। এই বলে আমি করবো যে আমরা যতদূর জেনেছি যে আপনার স্যার অনেক ভালো মানুষ এবং উনি অনেক ভালো মানসিকতা নিয়ে ধারামারা মিরপুরের হাল ধরার পরিকল্পনা নিচ্ছে। যদিও বর্তমান প্রেক্ষাপটটা অনেক জটিল, উনি অনেকটা সাদামাটা মানুষ। এই প্রেক্ষাপটে উনি এসে কতটুকু স্থিরভাবে দাঁড়াতে পারবেন বা আপনারা কতটুকু তার পাশে দাঁড়াতে পারবেন, এই সম্পর্কে ধন্যবাদ।
প্রথমে একটা সংশোধনী হচ্ছে, আমি এস এম শরীফ, আমি একটা বিডিআর সদস্য, অর্থাৎ বর্তমান বিজিবি সদস্য। জামালের সাথে আমার পরিচয় 2004 সালে, উনি যখন 12 র্যাবের সিও রাজশাহী, হঠাৎ করে ওনারা কোর্সমেট, আমি কোম্পানি কমান্ডার ছিলাম রাজশাহীতে, ওনারা কোর্সমেট আবার ওখানে নিয়ে গেলেন, বললেন যে সেন সাহেব যে আপনার দেশের লোক নিয়ে আসছে, কে এই খাবাড়ি। আর খাবাড়ি আমাদের জন্ম থেকে পরিচয়, এই অঞ্চলের অনেক সময় বলা যায় যে কুষ্টিয়ার এক ঐতিহ্যবাহী বংশ, ঐতিহ্যবাহী পরিবারের সদস্য। অর্থাৎ তখন থেকেই আমি ওনাকে 4 সাল থেকে, এমনি খাবাড়িকে চিনি, কিন্তু 4 সাল থেকে ওনাকে ব্যক্তিগতভাবে চিনি। কোম্পানি কমান্ডার ছিলাম, ন্যায়ের বাইরে দেখিনি। তখন থেকে আরও এমনি খাবাড়ি হিসাবে একটা শ্রদ্ধা ছিল। তখন থেকেই এই কারণ জামান সাহেবকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখি, একজন ভালো মানুষ হিসেবে। শুনছি যে উনি ইলেকশনে যাবেন, রাজনীতিতে যাবেন, এবং আগে থেকে আমি জানতাম যে উনি বিএনপি ঘরানার লোক। তো সম্প্রতি শুনলাম যে উনি রাজনীতিতে যাবেন। তো যেহেতু আগের থেকে তার সাথে আমাদের সখ্যতা, আমরা একই পরিবারের, ফৌজি পরিবারের, অর্থাৎ এখান থেকে ওনার পিছে ছাড়ার কোনো প্রশ্নই আসে না। আমরা আমাদের সাধ্যমতো সবাই যার যার ব্লক থেকে চেষ্টা করব ওনার পেছনে থাকতে, ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনার কলিগ আপনার হচ্ছে নির্বাচন করতে আসছেন, তো এই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করতে চাচ্ছেন? পাওয়ার পরে বাবা দুঃখ, সবাই একমত, এলাকাবাসী কোথায় ধানের শীষে দিয়ে দাঁড়াবে, যেই হোক সবাই আপনার ভোট দেবে, একই কথা। আমার এলাকা, উনি খাওয়াংশের, আমি খাওয়াংশের লাতি, আমার ওই 22 ইউনিয়নের আমার নানার বংশ খা। আমরা চিনবেন অবশ্যই, ইদু হাজি আছেন উপজেলার চেয়ারম্যান, ওইটি আমার, কিন্তু ও আমার খাওয়াংশ, ও মানে দল করে আমি লীগ। তো কথা হলো কি, ও আমি পাস করাইছি, আমার মোটর সাইকেল থানা ধরে যায়, বললাম ভাই আমার মোটর সাইকেলটা দেখতে ধরলো, কিন্তু দেখ দুঃখ লাগে। তো আজকে আমি স্যারে, আমার স্যার যখন আমার একই ডিপার্টে চাকরি করছে, একজন সাহেব আছে স্যার, এই যে এখন পরিচয় হলো, একই ডিপার্টে চাকরি করছি, কিন্তু যুদ্ধ আমি করেছি, তাই না, হিলে করলাম, বাংলাদেশ পাকিস্তানে করলাম, এখানে করলাম, 65 সালের যুদ্ধ দেখেছি। এই যে এই কত যুদ্ধ হলো, এটাও আমি ঢাকাতে বসছি, বুঝছেন, দুঃখ লাগে। আজ পর্যন্ত কিন্তু আমরা মুক্তিযোদ্ধা হতে পারি না। তো না, আমি এটা বলছি আর কি। তো কথা হলো, এখন 22 সালে অনলি আমি একাবাদ রয়েছি, আর আমার 2 সঙ্গী ছিল, মারা গেছে। ফজলুল্লাহ আর একটা ফজলুল্লাহ ছিল, এই 2 দিন আগে মারা গেল, এই 2জন মারা গেছে, আর আমি এখন একা রয়েছি। তো আমার স্যার এখন আছে, যখন এখানে আছে, আমার স্যারের কাছে আকুল আবেদন থাকবে যে আপনি গ্রামের জনগণ, সাধারণ জনগণের সাথে মিশতে হবে, দেখতে হবে প্রত্যেক জায়গায়। নির্বাচন আগে দেখতে আসলো। আর শহীদুল সাহেব হোক আর যেই হোক, ধানের শীষ থেকে যে আসবে শহীদুল সাহেব ভোট দিবে, ধানের শীষ তার বাইরে যেতে পারে ইনশাল্লাহ। আপনারা জানেন, এটা ইনশাল্লাহ আমার একটা আছে, সবাই বলে, মুখেই বলে, ধানের শীষ থেকে আমার এলাকায় ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, স্যার গেলেই বুঝতে পারবে।